Hello everyone, welcome to our live class today. I am Tamit আর আজকে আমাদের লাইভ ক্লাসে থাকতেছে ক্যামব্রিজের স্পিকিং সলিউশন। সো আপনারা যারা আজকে জয়েন করছেন তারা কিন্তু বুঝতেই পারছেন যে আমাদের আজকের লাইভটা খুবই স্পেশাল, কারণ আজকে আমাদের ক্যামব্রিজ টেস্ট 14-এর উপরে হচ্ছে আজকের আমাদের 6 নাম্বার লাইভ। এটা অলরেডি 5টা লাইভ হয়ে গেছে। সো যারা আজকে আমাদের সাথে জয়েন করছেন আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই 5টা লাইভ দেখে আসতে পারেন। আমাদের প্রিভিয়াস লাইভগুলোতে আমরা রিডিং এবং রাইটিং A to Z পুরোটা কভার করেছি। রিডিংয়ের প্রত্যেকটা কোয়েশ্চেন কীভাবে সলভ করব এবং দ্য সলিউশন ইটসেলফ। রাইটিংও দেখেছি যে আমরা রাইটিং কীভাবে ট্যাকেল করব এবং রাইটিংয়ের বিভিন্ন কনসেপ্টগুলো আমরা একেবারে সহজ করে শিখেছি। তো আজকে আমরা স্পিকিং করতে যাব। যারা অলরেডি জয়েন করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। আমরা কিছুক্ষণ ওয়েট করি, 2 থেকে 3 মিনিট, আমাদের সাথে আরও কয়েকজন জয়েন করুক, তারপরে আমরা শুরু করে দেব আজকের লাইভ। সো যারা অলরেডি জয়েন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি আছেন। আজকে দেখি কে আমাদের মধ্যে প্রথম থেকে আছে। নাইম কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ নাইম ফর জয়নিং। আজকে দেখতে পাচ্ছি যে আপনি একেবারে প্রথম থেকেই আছেন। আর আমাদের মধ্যে আর কে আছে যারা প্রথম থেকে আছে দেখি। শাফিন মল্লিক কমেন্ট করেছেন, হ্যালো ভাইয়া। হ্যালো শাফিন মল্লিক, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। কেউ যদি দেখেন যে আমার ভয়েসটা ক্র্যাক করতেছে, আমি এখনও আমার ভয়েসটা ঠিক হয় না ঠান্ডার জন্য। সো অবশ্যই মাইন্ড করেন না, ঠিক আছে? যদি ক্র্যাক করে আই এম এক্সট্রিমলি সরি। তবে আশা করতেছি আজকের লাইফটা কমপ্লিটলি ভয়েস ক্র্যাক না করেই আমরা শেষ করতে পারবো। ওয়ান্স অ্যাগেন আবারও বলছি যে যারা জয়েন করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। আজকে আমাদের আইএলটিএস লাইভ সলভ ক্লাসে আমরা দেখব যে কীভাবে স্পিকিংটা আমরা করব। আমাদের ক্যামব্রিজ 19-এ স্পিকিংয়ের যেই কোয়েশ্চেনগুলো আছে ওগুলোকে সলভ করব এবং থাকছে মাস্টার কিছু টিপস টু গাইড ইউর স্পিকিং অ্যান্ড টু দ্য বেস্ট। তো আমরা আর কিছুক্ষণ ওয়েট করব, যদি আমাদের সাথে আরও কয়েকজন অ্যাড হইতে পারে তাহলে তো হলো, আর যারা যদি আছেন তারা যদি থাকেন তাদের সাথে শুরু করে দেব আর মাত্র 1 থেকে 2 মিনিট। আজকে বেশি লেট করব না। তবে আজকে আমাদের লাইভটা শুরু হতে একটু লেট হয়েছে, ওইটার জন্য এক্সট্রিমলি সরি। নেক্সট টাইম থেকে আমরা অবশ্যই অড টাইমেই থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস কমেন্ট নবিতা নবিসুকি। আই লাভ দ্য এনথুজিয়াজম। এরকম এনথুজিয়াস্টিকই যেন সবসময় থাকেন। আচ্ছা, তো আমরা অনেকক্ষণ ওয়েট করলাম। যারা এই পর্যন্ত জয়েন করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কী কে জয়েন করেছেন। রাফসান আদিব রিফাত, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। আর আমরা সময় নষ্ট করবো না, আমরা আজকে এখানে আমাদের লাইভ ক্লাসটি শুরু করি। তো যারা পরে এসেছেন তাদের জন্য আবারও বলছি আমাদের আজকের লাইভ ক্লাসটি হচ্ছে আইএলটিএস স্পিকিং যেটা
স্পিকিং টেস্টের সলিউশন দেখবো আমরা কিছু, এবং সাথে থাকবে অবশ্যই কিছু অ্যাডভান্স টেকনিক্স অ্যান্ড মাস্টার ট্রিপস ফ্রম অ্যান এক্সপার্ট। তো আমরা আজকে আইএলটিএস স্পিকিং ক্র্যাক করব, দেখব কিভাবে স্পিকিং করলে আমরা একেবারে হাইয়েস্ট স্কোরটা নিয়ে আসতে পারি। সাথে থাকছে আমাদের আইএলটিএস 19-এর স্পিকিংয়ের যেই কোয়েশ্চেনগুলো, ওই কোয়েশ্চেনগুলোর অপটিমাল কিছু আনসার্স, যেই আনসারগুলো দিলে আমরা হয়তোবা ব্যান্ড 7-8 কেন ব্যান্ড 9ও নিয়ে আসতে পারি স্পিকিংয়ে। সো উইদাউট এনি ফার্দার এডিউ আমরা শুরু করি, চলেন। সো আইএলটিএস স্পিকিং টেস্ট 4 ক্যামব্রিজ 19, আমাদের কন্টেন্ট কি দেখি আমরা আগে। সো উইথ দিস আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের পার্ট 1-এর কন্টেন্ট। সো পার্ট 1, স্পিকিং পার্ট 1, আমরা পার্ট 1-এ কন্টেন্ট দেখার আগে চলেন আমরা একটু দেখে আসি যে পার্ট 1টা কি হয়। লেটস গেট আ জেনারেল আইডিয়া অফ পার্ট 1 বিফোর উই গেট ইনটু দ্য সলিউশন। সো পার্ট 1-এর আমাদের জেনারেল যদি আইডিয়াটা আমরা দেখি, Ryan Sarfaraz and Niloy Chaki, thank you very much for these comments. ভাইয়া কোন ব্রাঞ্চে ক্লাস নেন? আমি হচ্ছে আপনাদের জন্য ফেসবুকে ক্লাস নিচ্ছি আজকে, সো অনলাইন ব্রাঞ্চ। আচ্ছা, তো স্পিকিং পার্ট 1, লেটস মুভ অন। পার্ট 1-এর একটা নাম আছে, একটা নাম কি? নামটা হচ্ছে ইন্ট্রোডাকশন অথবা আইস ব্রেকিং। আচ্ছা, এই আইস ব্রেকিং মানে কি বরফ ভাঙা? না, এই আইস ব্রেকিং মানে বরফ ভাঙা না। এই আইস ব্রেকিং মানে হচ্ছে জড়তা দূর করা। ইন্ট্রোডাক্টরি যেই সেশন অথবা ইন্ট্রোডাকশন যখন কারোর সাথে হয়, অতটুকু সময়টাকে ইন্ট্রোডাক্টরি কোয়েশ্চেন্সের যে এক্সচেঞ্জটা, ওইটাকেই হচ্ছে ইডিওম্যাটিক ল্যাঙ্গুয়েজে আইস ব্রেকিং বলা হয়, যে আমরা আইস ব্রেকিং হিসেবে সচরাচর এটার সাথে পরিচিত থাকি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্পিকিং পার্ট 1টা হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি সেকশন অথবা আইস ব্রেকিং সেকশন। এখানে কি থাকছে এবং আমরা কি করব? তো প্রথমতই এখানে হচ্ছে থাকবে কিছু বেসিক পার্সোনাল কোয়েশ্চেন্স। 7টা থেকে 10টা আমাদের বেসিক কিছু পার্সোনাল কোয়েশ্চেন্স থাকবে, 7 থেকে 10। এই রেঞ্জটা কিছুর উপরে ডিপেন্ড করে, এই রেঞ্জটা এক্সামিনারের উপরে ডিপেন্ড করে, যে এক্সামিনার আপনার কয়টা কোয়েশ্চেন সে প্রপারলি নিচ্ছে এবং সে আপনাকে কয়টা কোয়েশ্চেন করতে চাচ্ছে। ঠিক আছে, এই 7 থেকে 10টা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের নাম্বারের উপরে কিন্তু আমাদের স্কোরটা ডিপেন্ড করে না। কেউ একজনকে হয়তোবা 7টা কোয়েশ্চেন করেছে, তাকে হয়তোবা এক্সামিনার 9ও দিতে পারে, আবার কেউ আরেকজনকে 7টা কোয়েশ্চেন করেছে, তাকে এক্সামিনার 4 অথবা 5ও দিতে পারে। এই কোয়েশ্চেনের নাম্বারের উপরে আপনার স্কোরটি ডিপেন্ড করছে না। তবে ইউজুয়ালি আপনার যদি এই পার্টটা একটু লম্বা হয়, দ্যাট মিনস যে আপনার পরের পার্টটা একটু ছোট হবে, যেটা পার্ট 3। ওইটা নিয়ে আমরা যখন পার্ট 3 ডিসকাস করব তখন চলে যাব। তো আমরা বুঝলাম যে বেসিক পার্সোনাল কোয়েশ্চেন্স থাকবে। বেসিক পার্সোনাল কোয়েশ্চেন্স কীরকম হতে পারে? যেমন কি আপনার নাম জিজ্ঞেস করতে পারে, আপনি কি কাজ করছেন না আপনি পড়াশোনা করছেন এটা জিজ্ঞেস করতে পারে, অথবা আপনার ফেভারিট কালারটাও জিজ্ঞেস করতে পারে, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, হোয়াট আর সাম অফ ইউর হবিস, আপনার ফেভারিট হবি কী কী, এরকম কয়েকটা জিনিস জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, তো উইথ দ্যাট আমরা হচ্ছে আগাই। আমাদের এই বেসিক কোয়েশ্চেনগুলোর আনসার্স আমরা দিব হচ্ছে কিভাবে? অ্যাভয়েড শর্ট অ্যান্ড আনকমিউনিকেটিভ আনসার্স। আমরা এমন আনসার দিব না যেটা দেখে আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমরা আনকমিউনিকেটিভ। আমরা কি করব? আমরা কমিউনিকেটিভ আনসার দিব, আমরা একটু লম্বা লম্বা আনসার দিব, যে হ্যাঁ আই এম এনজয়িং দ্য কনভারসেশন। এবং আমরা শর্ট উত্তর দিব না, যেরকম মাস্ট আনসার ইন 2 to 3 সেন্টেন্সেস। আমরা অবশ্যই 2 থেকে 3টা সেন্টেন্সে উত্তর দিব। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এক্সটেন্ড আনসার্স ইউজিং স্যাম্পলস, ডেসক্রিপশনস, এক্সাম্পলস, ডেসক্রিপশনস, আইডিয়াস। আমরা যখন উত্তর দিব, শুধু আমাদের যেহেতু বললাম যে এক সেন্টেন্সে দিলে হবে না, আমাদের 2 থেকে 3 সেন্টেন্সে হচ্ছে বড় করা লাগবে। সো যখন আমরা বড় করব, এই এক্সটেনশনটা আমাদের আসতে পারে বিভিন্ন রকম আইডিয়াস থেকে, এক্সাম্পলস থেকে এবং ডেসক্রিপশন থেকে। এটার কিছু এক্সাম্পল যখন আমরা সলিউশনে যাব তখনই দেখব। ফলো দি স্ট্রাকচার। শুধু উত্তর দিলেই হবে না, এক্সাম্পল দিলেই হবে না, আমাদের একটা স্ট্রাকচার ফলো করা লাগবে। দ্যাট ইজ ডিরেক্টলি আনসার দ্য কোয়েশ্চেন, এটা আমরা প্রথমে রাখবো, তারপরে আমরা এক্সটেনশন দিব। ঠিক আছে, তো এটা ডিরেক্টলি আগে উত্তর করব, তারপরে এক্সটেনশন করব। এই জিনিসটা শুনতে অনেকটা কমন। যেমন
লেটস সে আমাকে একটা কোয়েশ্চেন করলো যে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, অ্যান্ড আমি ওখানে বলতে পারি যে ইয়েস মাই ফেভারিট কালার ইজ ব্লু অ্যান্ড আই লাইক টু ওয়ার ইট ওয়েন এভার আই গো আউটসাইড। তো আমি কি বলছি যে আমার ফেভারিট কালার ব্লু এবং আমি যখনই বাইরে যাই আমি ব্লু কালারটি পরি। দ্যাট ইজ ফলোয়িং দিস স্ট্রাকচার, যেখানে কি না আমরা ডিরেক্টলি আনসার করছি তারপরে এক্সটেনশন করছি। A lot of candidates what they do a mistake is যে তারা এক্সটেনশন অথবা আইডিয়াস অথবা ভুগিচুগি আগে বলে and then they move on to the answer. সো যেমন এই সেম কোয়েশ্চেনটা হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, এই ফেভারিট কালারের কোয়েশ্চেনটাতে let's say this kind of answer would be wrong. Let me show you. I have a lot of favorite colors, a lot of colors that I like, among them blue, black, white, green and purple. But out of all of them, my favorite color is blue. এইভাবে অ্যান্সার করাটা খুবই খুবই রং। কারণ হচ্ছে আমরা কিন্তু ডিরেক্ট যে কোয়েশ্চেনটা আমার পছন্দের কালার কি আমার কাছে কিন্তু লিস্ট চাই নাই, সো আমি যেটা করছি আই এন্ডেড আপ লিস্টিং আ বাঞ্চ অফ থিংস। এই ধরনের মিস্টেক করা যাবে না, ডু নট লিস্ট। আমরা যখনই অ্যান্সার করব আমাদের এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, ডিরেক্টলি অ্যান্সার দ্য কোয়েশ্চেন অ্যান্ড দেন আমরা ওটাকে এক্সটেন্ড করব। তো দেখি আমাদের সাথে আজকে অনেকেই দেখতে পাচ্ছি জয়েন করেছেন। ফাহাবি হোসেন আয়াস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েন। অনিন্দিতা এরিনা, বিগ ফ্যান, থ্যাংক ইউ ভেরি মাচ অনিন্দিতা এরিনা ফর জয়নিং। অ্যান্ড যারা যারা আজকে এখানে আছেন অবশ্যই আজকে স্পিকিং নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে অবশ্যই করবেন, এবং স্পিকিং রিলেটেড আপনার সবগুলো কোয়েশ্চেনই আমি চেষ্টা করবো উত্তর করার। সো রায়ান সারফারাজ কমেন্ট করেছেন ইন্ট্রোতে স্কোরিং ক্রাইটেরিয়া কি? ইন্ট্রোতে স্কোরিং ক্রাইটেরিয়া, ইন্ট্রোতে মেইনলি স্কোরিং ক্রাইটেরিয়াটা যে ডিফারেন্ট তা না, আমাদের স্পিকিংয়ের এন্টায়ার স্পিকিং মডিউল ধরেই স্কোরিং ক্রাইটেরিয়া হচ্ছে টোটাল চারটা স্কোরিং ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমটা হচ্ছে কোহিরেন্স প্লাস ফ্লুয়েন্সি, যেখানে আপনার ফ্লুয়েন্সিটা কেমন থাকতেছে। তারপরে হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। তারপরে থাকতেছে আপনার ভোক্যাবুলারি, যেটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সেস। অ্যান্ড ফোর্থে থাকতেছে আপনার প্রোনাউন্সিয়েশন অ্যান্ড প্রেজেন্টেশন। তো আবারও বলছি আমাদের চারটা স্কোরিং ক্রাইটেরিয়া অ্যান্ড দিস ইজ থ্রু আউট দ্য এন্টায়ার স্পিকিং মডিউল। এটা যে শুধু ইন্ট্রোর জন্য তা না, ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিরেন্স, লেক্সিক্যাল রিসোর্সেস, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, প্রোনাউন্সিয়েশন অ্যান্ড প্রেজেন্টেশন। তো থ্যাংক ইউ ভেরি মাচ জান্নাতুল ফেরদৌস রাত্রি ফর দিস কমেন্ট ওয়ান্স এগেন। যারা যারা আমাদের সাথে আজকে জয়েন করেছেন থ্যাংক ইউ। যদি আপনাদের মনে হয় যে আজকের লাইভটি আপনাদের জন্য কার্যকর হতে যাচ্ছে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন কাদের সাথে? যারা আপনাদের মতোই এরকম আইএলস রিলেটেড অথবা ইন জেনারেল একটু ইংলিশ নিয়ে ঘাটাঘাটি করে, তাদের কাছে অবশ্যই সেন্ড করবেন এবং শেয়ার করে দেবেন। তো এই হচ্ছে আমাদের স্পিকিং পার্ট 1। আমরা বুঝলাম যে কিছু বেসিক কোয়েশ্চেন থাকবে, ওই কোয়েশ্চেনগুলোকে আমরা 2 থেকে 3 সেন্টেন্সে টানবো এবং আমরা অবশ্যই এই স্ট্রাকচারটা ফলো করব। সো উইথ দ্যাট আমরা কিছু বেসিক কোয়েশ্চেন্স যেগুলো পার্ট 1-এ সব সচরাচর করে থাকে ওগুলোর কিছু এক্সাম্পলস দেখি। সো আমাদের প্রথম এক্সাম্পল হচ্ছে হোয়াট ইজ ইউর ফুল নেম, দ্য মোস্ট কমন কোয়েশ্চেন। প্রত্যেকটা এক্সামিনারই আপনাকে আপনার কোয়েশ্চেন করবে। যদি কেউ আমাকে এসে জিজ্ঞেস করে যে ভাইয়া আইএলসে কোন প্রশ্নটা 100% কমন পড়বে, আমি বলবো যে এটা 100% কমন, যেটা আসবেই, ঠিক আছে, এটা আসবেই। দ্যাট ইজ হোয়াট ইজ ইউর ফুল নেম, অথবা ইন জেনারেল হোয়াট ইজ ইউর নেম। তো এটার উত্তর আমরা কিভাবে দেবো? আমরা হচ্ছে প্রথমেই বলবো মাই ফুল নেম ইজ, আমরা আমাদের ডিরেক্টলি প্রথমেই নামটা বলে দেব, তারপরে আমরা এটাকে এক্সটেন্ড করব। এই এক্সটেনশনটা যে কোনো কিছু হইতে পারে, যেমন মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কল মি বাই, যে কোন নাম দ্বারা, আপনার ডাক নামটা কি, আপনার কোন ডাক নাম দ্বারা আপনার বন্ধুরা এবং আপনার পরিবারের সদস্যরা হচ্ছে আপনাকে ডাকছে। অথবা আপনি বলতে পারেন যে আই ওয়াজ নেমড বাই মাই গ্র্যান্ডমা অর গ্র্যান্ডপা অর এনিওয়ান, যে আমাকে এই নামটাকে দিয়েছে, আই ওয়াজ নেমড বাই, যে আমাকে নামটা দিয়েছে তার কথা বলতে পারি। অথবা আমি বলতে পারি মাই ফুল নেম ইজ দিস, ইট মিনস দিস, আপনার নামের মিনিংটা কি, হোয়াট এভার, ঠিক আছে, এনি সোর্ট অফ আইডিয়া, ইট ডাজ নট ম্যাটার। হোয়াট ম্যাটার্স ইজ you directly tell your name and then you extend on it. You try to generate an idea and add 2 to 3 sentences to that statement. ইসমাইল হোসেন কমেন্ট করেছেন মেন্টরস কলাবাগানের নাম্বার প্লিজ। আমাদের
মেন্টরস লার্নিংয়ের ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনি আমাদের নাম্বারসগুলো পেয়ে যাবেন, অথবা mentors.com.bd ওইখানেও আপনি পেয়ে যাবেন। আমাদের ওয়েবসাইট, আমাদের ফেসবুক পেজ, যে কোনো এক জায়গায় গেলেই কিন্তু আপনি আমাদের নাম্বারটি পেয়ে যাচ্ছেন। কাজী আহমেদ কমেন্ট করেছেন, ফ্লুয়েন্সি বাড়াবো কিভাবে? ফ্লুয়েন্সি বাড়াবেন কিভাবে? ফ্লুয়েন্সি বিষয়টা হচ্ছে এক্সপেকটেশনের একটা বিষয় থাকে, ঠিক আছে? এক্সপেকটেশনের একটা বিষয় থাকে। ফ্লুয়েন্সি হচ্ছে 3টা ধাপে আসে, ঠিক আছে? আপনি কখনোই যদি এক্সপেক্ট করেন যে ফ্লুয়েন্সি একেবারে থার্ড স্টেপে চলে আসবে, তাহলে হবে না। ফ্লুয়েন্সি প্রথমে আসে হচ্ছে আপনার মাইন্ডে, ওয়ার ইউ আর ইন দ্য মাইন্ড। এই জিনিসটা আমি একটু এক্সপ্লেন করি, ঠিক আছে? আই বিলিভ যে এটা আমাদের এক্সপেকটেশন জিনিসটা বোঝা উচিত। ফ্লুয়েন্সি আসে 3টা ধাপে। প্রথম ধাপ হচ্ছে ওয়ার ইউ আর ফ্লুয়েন্ট ইন ইউর হেড, যে আপনি ফ্লুয়েন্টলি ভাবতে পারতেছেন, আপনি আপনার চিন্তা ভাবনার মধ্যে আপনি ফ্লুয়েন্ট হচ্ছেন। হাউ টু অ্যাচিভ দ্যাট? ওইটা অ্যাচিভ করতে গেলে আপনার অবশ্যই ইংলিশের সাথে অনেক বেশি জড়িত থাকতে হবে। দৈনন্দিন জীবনে অনেকগুলো ইংলিশ ভিডিওস দেখতে হবে, ইংলিশের সাথে কানেক্টেড থাকতে হবে, ইংলিশ পড়তে হবে, রিডিং, ইভেন লিসনিং করতে হবে। দ্য মোর ইউ আর ইমার্সড ইন ইংলিশ, দ্য বেটার ইউ উইল বি। তো ফ্লুয়েন্সি আসে প্রথমে আপনার মাইন্ডে, যেখানে আপনি ইউ ক্যান থিঙ্ক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, ঠিক আছে? থিঙ্ক ইন ইংলিশ। তারপর থিঙ্ক ইন ইংলিশ, এইটার পরে সেকেন্ড স্টেপে আসা হচ্ছে ওয়ার ইউ আর এবল টু থিঙ্ক অ্যালাউড ইন ইংলিশ। থিঙ্ক অ্যালাউড মানে হচ্ছে যে আপনার যে থট প্রসেসটা চলতেছে, থিঙ্ক ইন ইংলিশ বিষয়টা হচ্ছে আপনি দৈনন্দিন জীবনে দেখবেন যে অনেক বেশি ডিসিশনস নিতেছেন। সো ইউ ট্রাই টু থিঙ্ক ইন ইংলিশ অ্যান্ড ধরেন আমি ভাবতেছি যে এই লাইভের পরে কি আমি চা খাবো কিনা, ঠিক আছে? এখন আই এম কন্টেমপ্লেটিং বিটুইন ইট। সো আমি যদি এরকম করি, আমার যে থট প্রসেসটা, আমি চাটা খাবো নাকি না, এটাই আমি ইংলিশে রাখবো। আই এম থিঙ্কিং ইফ আই শুড গেট টি আফটার দিস লাইফ অ্যান্ড I will really like the tea and it is gonna re-energize me, but it might hamper my sleep. So I should not have tea. এটা কি করলাম? এইটাই হচ্ছে আমি লাইভের পরে চাটা খাবো কিনা, এতটুকু থিঙ্কিং প্রসেসটা আমি ইংলিশে করতেছি, ঠিক আছে? এই ধরনের ছোটোখাটো জিনিসই আপনার ফ্লুয়েন্সির ফার্স্ট স্টেপ। হোয়াটস দ্য সেকেন্ড স্টেপ? সেকেন্ড স্টেপ ইজ থিঙ্কিং অ্যালাউড। ঠিক আমি যেটা মাত্র করে দেখাইলাম, এটা যে স্পেসিফিক্যালি এটা হচ্ছে আপনি যখন একা থাকবেন, ঠিক আছে, তখন করবেন। একা বলতে এটা অনেকে আছে যে আয়নার সামনে কথা বলে, আয়নার সাথে কথা বলে, এটা হতে পারে। অথবা আমি বলবো যে আয়নার সাথে কথা বলা দরকার নেই, ইন জেনারেল যখন একা থাকবেন, যেটা হবে যে আপনি যে আপনার মুখ থেকে ইংলিশটা বের করতেছেন, এটার সাথে আপনার মাউথ মাসলসগুলো হচ্ছে কমফোর্টেবল হচ্ছে, ঠিক আছে? সো ফ্লুয়েন্সির সেকেন্ড স্টেপ হচ্ছে একা একা কথা বলাতে ফ্লুয়েন্সি নিয়ে আসা, যে হ্যাঁ আমি ফ্লুয়েন্টলি কথা বলতেছি, আমার মুখ থেকে ওয়ার্ডসগুলো বের হইতেছে উইদাউট এনি সোশ্যাল প্রেশার। আমরা যখন একটা মানুষের সামনে কথা বলতে যাই, তখন না আমাদের অনেক বেশি প্রেশার থাকে, উই আর ভেরি অ্যাংশাস অ্যান্ড অ্যাংজাইটি বাদ দিলেও একটা প্রেশার থাকে যে হ্যাঁ আমার সামনে যে আছে তার সামনে আমি সব কিছু ঠিকমতো বলতে পারতেছি কিনা, আমি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক করতেছি কিনা, আমি যেটা বুঝাইতে চাইতেছি সেটা বুঝতেছে কিনা। সো এই ধরনের কোনো প্রেশার বাদে জাস্ট মুখ থেকে ফ্লুয়েন্টলি বের করাটা, ওইটাই হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ, দ্যাট ইজ থিঙ্কিং অ্যালাউড অ্যালোন। অ্যান্ড দ্য থার্ড স্টেপ অফ ফ্লুয়েন্সি ইজ উইথ পিপল, যেখানে আপনি মানুষের সাথে কথা বলতে পারতেছেন, ঠিক আছে? অ্যান্ড ইয়েস, অফকোর্স গোয়িং টু দ্য থার্ড স্টেপ ইজ দ্য হার্ডেস্ট, ঠিক আছে? যে মানুষের সাথে কথা বলা। থার্ড স্টেপ ইজ ফ্লুয়েন্ট উইথ পিপল। সো আশা করছি যারা এখানে আছেন ফ্লুয়েন্ট, আমার স্পেলিংটা ভুল করছি এখানে, ফ্লুয়েন্ট উইথ পিপল। আচ্ছা, তো আশা করতেছি যারা এখানে আছেন তারা এখানে মোটামুটি ফ্লুয়েন্সির বিষয়টা এবং এক্সপেকটেশন সেট করার যে বিষয়টা আছে, এটার সাথে এখন আমরা ফ্যামিলিয়ার হয়ে গেছি। তো আমরা এখন চলে যাব হচ্ছে পরেরটাতে। অনেকে এর মধ্যে কমেন্ট করেছেন, আমি একটু কমেন্টগুলো দেখে আসি। যারা আজকে কমেন্ট করতেছেন, ওয়ান্স এগেন থ্যাংক ইউ ভেরি মাচ। লাইভটি যদি আপনার কাছে হেল্পফুল লেগে থাকে, অবশ্যই একটু শেয়ার করে দিবেন, যেন আপনার সাথে আরও অনেকেই এই লাইভটাতে জয়েন করতে পারে। প্রোনাউন্সিয়েশন উন্নত করব কিভাবে? আল পারভেজ। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস কমেন্ট। প্রোনাউন্সিয়েশন কীভাবে আমরা ইমপ্রুভ করব?
প্রোনাউন্সিয়েশনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ হ্যাভ টু ইমিটেট মানে কি আপনার নকল করতে পারতে হবে, আপনার কপি করতে পারতে হবে। তো যেই ওয়ার্ডস আছে, যেমন ধরলাম একটা ওয়ার্ডস, ঠিক আছে, একটা ওয়ার্ড দেখি আমরা, লেটস সে এই ওয়ার্ডটা, ঠিক আছে। এখন এই ওয়ার্ডটাকে আমি আবুল বললাম, আবুল বললে তো এটা কারেক্ট হবে না, বাট আমি কোনো কারণে আমি নিজে বুঝতেছি না যে এটা আবুল বলতেছি, এটা কি ঠিক বলতেছি না ভুল বলতেছি। তো যেটা করব সেটা হচ্ছে আমি একটু আমার ফোনটা বের করব, ফোনটা বের করে ওয়ার্ডটার প্রোনাউন্সিয়েশনটা আমি গুগলে সার্চ করব। দেয়ার আর 2 কারেক্ট প্রোনাউন্সিয়েশনস ফর এভরি ওয়ার্ড, ঠিক আছে। আর সরি, নট 2 ফর এভরি ওয়ার্ড, বাট দের ইজ অ্যাটলিস্ট 1 কারেক্ট, অ্যান্ড কিছুটাতে হচ্ছে ব্রিটিশ আর আমেরিকান অ্যাকসেন্টের উপর ডিপেন্ড করে। আমাদের আইএলটিএসে কিন্তু ব্রিটিশ এবং আমেরিকান দুইটা অ্যাকসেন্টই অ্যাকসেপ্টেবল। তো এই ওয়ার্ডটা আমি যখন অনলাইনে যাব, আমি ক্যামব্রিজের যেই প্রোনাউন্সিয়েশনটা ওটা শুনবো, আমি অনলাইনে প্রপারলি কীভাবে ওয়ার্ডটাকে প্রোনাউন্স করে ওটা শুনবো। তো আমার কানে আসবে কি, কানে আসবে এইবল। তারপরে আমি প্রত্যেকবার অ্যাক্টিভলি নিজের মাথায় রেখে চেষ্টা করব হ্যাঁ আবুল না বলে এইবল বলার, ঠিক আছে। আর এটা যে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য করতে হবে তা না, দেখবেন যে আপনার অনেকগুলো ওয়ার্ড আপনি অলরেডি কারেক্টলি প্রোনাউন্স করতে পারেন, জাস্ট কয়েকটা ওয়ার্ড থাকবে যেটা নিয়ে আপনি হয়তো নিজেও শিওর না। অনলাইনে যাবেন, প্রোনাউন্সিয়েশনটা সার্চ করবেন, 1-2 বার শুনবেন এবং চেষ্টা করবেন কপি করার ওই ওয়ার্ডের ওই প্রোনাউন্সিয়েশনটা। যত নিজেকে ফোর্স করবেন কপি করতে, তত আস্তে আস্তে এটা একটা হ্যাবিট হয়ে যাবে, একটা অভ্যাস হয়ে যাবে, ঠিক আছে। তো দ্যাট ইজ হাউ ইউ ইমপ্রুভ ইউর প্রোনাউন্সিয়েশন। মেন্টরসে একজন কমেন্ট করেছেন, স্নেহা আক্তার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কমেন্ট। কি মেন্টরসে কি বেসিক থেকে আইএলটিএস করান? আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, ইংলিশে তেমনভাবে ফ্লুয়েন্ট কথা বলতে পারি না, আমি আইএলটিএস করতে যাচ্ছি, কিন্তু আমার তো বেসিক থেকে শুরু করতে হবে। ইয়েস স্নেহা আক্তার, আপনার এই কমেন্টটা খুবই সুন্দর, অ্যান্ড আই এম ভেরি ডিলাইটেড যে আপনি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আপনি আইএলটিএস দিতে যাচ্ছেন। কেন? কারণ অবশ্যই আপনার দেশের বাইরে যাওয়ার একটা স্বপ্ন আছে, এবং এই স্বপ্নটা আমাদের মধ্যে অনেকেরই থাকে। তো আমাদের মেন্টরসে বেসিক থেকে আইএলটিএসের একটি কোর্স আছে, যদিও এটি শুধু একটি কোর্স না, এটি হচ্ছে আমাদের 3টি কোর্সের একসাথে একত্রিত করে বলা হয়। তো 3টি কোর্স কী কী? প্রথমতই আমাদের ফাউন্ডেশন গ্রামার অ্যান্ড রাইটিং কোর্স আছে, যেখানে আপনাকে একেবারে মোটামুটি শুরু থেকে কিভাবে গ্রামার স্ট্রাকচারসগুলো প্রপারলি ব্যবহার করে আপনি সেন্টেন্স ফর্ম করতে পারবেন এবং লিখতে পারবেন, ওটা শেখানো হয়। তারপরে আমাদের থাকে হচ্ছে ফাউন্ডেশন স্পোকেন কোর্স, যেখানে স্পিকিং করাতে এবং প্রোনাউন্সিয়েশন এবং ফোনেটিক্সের অনেক কিছু থাকে, যেখানে আপনি স্পিকিংয়ে মোটামুটি পারদর্শী হয়ে যাবেন। এবং ফাউন্ডেশন গ্রামার রাইটিং, ফাউন্ডেশন স্পোকেনের পরেই আপনি চলে আসতে পারবেন আমাদের আইএলটিএস কোর্সে, যেখানে এই ধরনের অ্যাডভান্স জিনিসপত্র শেখানো হয়, যে কীভাবে রিডিং সলভ করবেন, রিডিং সলভ করার যে অ্যানালিটিক্যাল স্ট্র্যাটেজিসগুলো আছে সেগুলো। তো এই টোটাল কোর্সটা হচ্ছে মোটামুটি 6 মাসের, তবে প্রত্যেকটা কোর্স আলাদা আলাদা। ফাউন্ডেশন গ্রামার রাইটিং, ফাউন্ডেশন স্পোকেন অ্যান্ড আওয়ার আইএলটিএস কোর্স। তো আপনি কিন্তু মেন্টরসে চলে আসলে অবশ্যই একেবারে বেসিক থেকেই শিখতে পারবেন। আমাদের বেসিক থেকে আমরা অফার করি। সো দেরি না করে আমি বলবো অবশ্যই আমাদের মেন্টরসের আপনার নিকটস্থ ব্রাঞ্চের সাথে কানেক্ট হতে পারেন, অথবা যদি কোনো ব্রাঞ্চ আপনার কাছে না থাকে, আমাদের সবগুলো কোর্স কিন্তু অনলাইনেও অ্যাভেলেবল, আমাদের অনলাইন ব্যাচেসেও আপনি কানেক্ট হতে পারেন। সেটার জন্য অবশ্যই mentorslearning.com থেকে ঘুরে আসুন। আচ্ছা, তো উইথ দ্যাট আমরা অনেকক্ষণ ধরে কথা বললাম, আমাদের কিন্তু ক্যামব্রিজের সলিউশন করা লাগবে। সো আমরা একটু ক্যামব্রিজের সলিউশনে চলে আসি। আজকে যারা কমেন্ট করতেছেন, আই লাভ ইউর সাপোর্ট, ঠিক আছে, এই ধরনের সাপোর্টই দেখতে যাচ্ছি আপনাদের থেকে। তো দেখি এখন, আচ্ছা কোথায় ছিলাম আমরা? মাত্র ফার্স্ট কোয়েশ্চেনে ছিলাম, যেখানে আমরা মাত্র দেখলাম যে আমাদের নামটা জিজ্ঞেস করলে আমরা কিভাবে বলবো। আর ইউ কারেন্টলি ওয়ার্কিং অর স্টাডিং? আপনি কি বর্তমানে লেখাপড়া করছেন নাকি স্টাডি করতেছেন? এটা একটা স্যাম্পল আনসার আমরা দেখি। মনে রাখবেন, এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনের ঠিক যেভাবেই আনসার লেখা আছে ওইভাবেই লিখতে হবে, বিষয়টা তা না। আমরা আমাদের নিজের মতো করেই বলবো। এখানে যে স্যাম্পলস আছে যে কীরকম হতে পারে। তো কারেন্টলি আই এম নট ওয়ার্কিং অর স্টাডিং, হাউএভার আই উইশ টু পারসিউ মাই হায়ার স্টাডিজ অ্যাব্রড ভেরি সুন, হেন্স আই নিড দিস আইএলটিএস টেস্ট টু প্রুভ মাই ইংলিশ ইজ গুড এনাফ। যে আমি বর্তমানে লেখাপড়া অথবা
কাজ কোনোটাই করছি না। হাউএভার কিন্তু আমি বাহিরে অ্যাব্রড বাহিরের একটি দেশে আমি হায়ার স্টাডিজ পারসিউ করতে চাই। এই কারণে আমার আইএলটিএস টেস্টটা দরকার প্রমাণ করার জন্য যে হ্যাঁ আমার ইংলিশটা যথেষ্ট। সো এই কথাটাই হচ্ছে কি দেখবেন যে ইয়েস আমি প্রথমে হচ্ছে ডিরেক্ট অ্যান্সার করছি, দিস পার্ট ইজ দ্য ডিরেক্ট অ্যান্সার অ্যান্ড দ্য রেস্ট ইজ আওয়ার এক্সটেনশন, যে আমি কিছু আইডিয়াস জেনারেট করে আমি হচ্ছে ওটাকে 2 থেকে 3 সেন্টেন্সে টেনেছি, একটু এক্সটেন্ড করেছি। পরের কোয়েশ্চেন, হোয়ার ইজ ইউর হোম টাউন? My hometown is Dhaka, the capital city of Bangladesh. It is a very crowded place, but it is full of energy and opportunities. Once again, my hometown is Dhaka. এটা কি? এটা হচ্ছে ডিরেক্ট অ্যান্সার, ঠিক আছে, যেখানে আপনি ডিরেক্টলি প্রথমেই অ্যান্সার করে দিচ্ছেন। তারপর ইটস আ ভেরি ক্রাউডেড প্লেস বাট ইটস ফুল অফ এনার্জি অ্যান্ড অপরচুনিটিস। এটা যদিও অনেক ক্রাউডেড, এখানে অনেক অপরচুনিটি আছে এবং অনেক এনার্জি আছে। সো ইয়েস, আই থিঙ্ক দিস ডিসক্রাইবস ঢাকা প্রিটি ওয়েল। এখানে আরেকটা জিনিস লিখতে পারতাম, অলদো আই ডোন্ট লাইক দ্য ট্রাফিক, ঠিক আছে, বাট আজকে অত দূর না যাই। ডু ইউ লাইক লিভিং দেয়ার? ও আচ্ছা, ট্রাফিক নিয়ে এখানে বলা হয়েছে। ডু ইউ লাইক লিভিং দেয়ার? ইয়েস আই ডু, মেইনলি বিকজ মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আর দেয়ার। সো এখানে প্রথম এই যে ইয়েস আই ডু ডিরেক্টলি আনসার হয়ে গেছে আমাদের। তারপরে কি, মেইনলি বিকজ মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আর দেয়ার, বাট সামটাইমস আই ফাইন্ড দ্য ট্রাফিক অ্যান্ড নয়েজ কোয়াইট স্ট্রেসফুল। যে এই যে ঢাকার যে শব্দ আর ঢাকার যে ট্রাফিক, এটা একটু স্ট্রেসফুল। সো ওয়ান্স এগেন এখানে একটা নেগেটিভ কথা বলেছে, এখানে পজিটিভ এবং নেগেটিভের মিক্স আছে। হোয়াট এভার দ্য কেস, ওয়েন এভার ইউ আর জেনারেটিং আইডিয়াস, দ্য আইডিয়া ইটসেলফ ডাজ নট ম্যাটার মাচ। কিছু একটা বইলে আসতে হবে, কথা হলো এইটা। রিমেম্বার, আইএলস, স্পেশালি আইএলস স্পিকিং, ইট ইজ নট আ নলেজ টেস্ট, ইটস আ টেস্ট অফ ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি ভাষাটা জানেন কিনা, আপনি যা ভাবতেছেন এই ভাবটা আপনি প্রকাশ করতে পারছেন কিনা, এতটুকুই। আপনি কি জানেন, কেন জানেন, এটা কিন্তু আইএলস জিজ্ঞেস করবে না। আইএলস কি করবে, আপনি ভাব প্রকাশ করতে পারছেন কিনা এটা দেখবে। সো আমাদের একটু প্রকাশ করতে পারতে হবে। আর হ্যাঁ, যারা একটু চাপা মারতে পারে তারা স্পিকিংয়ে ভালোই করে। দেখতে পাচ্ছি ফুয়াদ হাসান কমেন্ট করেছে, বিগ ফ্যান স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফুয়াদ হাসান ফর জয়নিং দ্য লাইভ। ইয়েস আই ডু কে ওয়ান লাইন কনসিডার করা হয় নাকি? ইয়েস আই ডু কে ইয়েস, যদি আপনি এখানে থেমে যান তাহলে তো এখানে ওয়ান লাইন কনসিডার হবে। ইয়েস আই ডু, ধরেন আপনি এখানে থেমে গেছেন, এখানে আমি একটা ফুল স্টপ দিয়ে দিলাম। তো ডু ইউ লাইক লিভিং দেয়ার? ইয়েস আই ডু, তাহলে এটা একটা সিঙ্গেল সেন্টেন্স হিসাবে কনসিডার করা হবে। এটা করা যাবে না। আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু অবশ্যই 2 থেকে 3 সেন্টেন্সে আমাদের অ্যান্সারগুলো দেওয়া লাগবে। আচ্ছা, তো উইথ দ্যাট আমরা হচ্ছে কিছু বেসিক প্রশ্ন দেখলাম। আমরা এখন এই বেসিক প্রশ্নগুলো হচ্ছে প্রত্যেকটা আইএলটিএস এক্সামেই থাকবে মোটামুটি, বলতে পারেন যে এগুলো অনেক কমন পড়ে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ক্যামব্রিজ 19-এ স্পেসিফিক যে কোয়েশ্চেন্সগুলো আছে ওইটার দিকে চলে যাব। তো চলেন আমরা স্পেসিফিক কোয়েশ্চেনগুলো দেখি। ওকে, তো আমরা চলে আসলাম আমাদের ক্যামব্রিজ 19-এর স্পিকিংয়ের এখানে। দেখি পার্ট 1, দ্য এক্সামিনার আস্কস ইউ অ্যাবাউট ইউরসেলফ, ইউর হোম, ওয়ার্ক অর স্টাডিজ অ্যান্ড আদার ফ্যামিলিয়ার টপিক্স। সো আমরা কিন্তু এই কোয়েশ্চেনগুলো অলরেডি দেখে এসেছি। এখন আমরা চলে যাব হচ্ছে এক্সাম্পলসে। সো ক্যাফে, আমাদের ক্যামব্রিজ 19-এর পার্ট 1-এর কোয়েশ্চেনের টপিক হচ্ছে ক্যাফে। যে ক্যাফে কি, ক্যাফে হচ্ছে কফির দোকান, কফি খাওয়ার দোকান। ঢাকায় অহরহ আছে, ঢাকার বাইরেও এখন অনেক আছে, ঠিক আছে। তবে একটা ক্যাফে আমাদের টিপিক্যাল টঙের দোকান না, দেখা যায় যে একটু বসার জায়গা থাকে, একটু সোশ্যালাইজ করার জায়গা থাকে, ঠিক আছে, টিপিক্যাল রেস্টুরেন্টের কাছাকাছি চলে যায়। তো দেখি, ডু ইউ হ্যাভ আ ফেভারিট ক্যাফে? ডু ইউ অফেন গো টু ক্যাফেস বাই ইউর সেলফ? হোয়াট ডু ইউ থিঙ্ক হেল্পস টু মেক এ ক্যাফে ভেরি পপুলার? Why do some people prefer cafes that are part of large chains rather than small local cafes? So এখানে আমাদের টপিকের উপরে 4টি কোয়েশ্চেন আছে। আমরা 4টি কোয়েশ্চেনের কিছু স্যাম্পল অ্যান্সার্স দেখব এবং দেখব যে আমরা কি এই আনসারগুলো এই স্ট্রাকচারে দিয়ে আসতে পারছি কিনা। লেটস গো। সো প্রথমতেই, ডু ইউ হ্যাভ আ ফেভারিট ক্যাফে? ইয়েস আই ডু। My favorite cafe is a small one near my university.
I like it because it has a very cozy atmosphere, soft music, friendly staff. Also, I like the food and other items on the menu and it feels more personal. তো এখানে কিন্তু আমরা কি করেছি, আমরা প্রথমেই ডিরেক্টলি উত্তর দিয়েছি যে ইয়েস, আমাদের একটি পছন্দের ক্যাফে আছে, উই ডু হ্যাভ আ ফেভারিট, অ্যান্ড তারপরে ওই ক্যাফেটা আমরা ডিসক্রাইব করেছি, আমরা ডিসক্রিপশন দিয়েছি। মাই ফেভারিট ক্যাফে ইজ আ স্মল ওয়ান নিয়ার মাই ইউনিভার্সিটি। তো আমরা বলেছি যে সাইজটা কীরকম এবং কোথায় আছে, আমাদের ইউনিভার্সিটির পাশে। তারপরে আই লাইক ইট বিকজ ইট হ্যাজ এ ভেরি কোজি অ্যাটমসফিয়ার, সফট মিউজিক অ্যান্ড ফ্রেন্ডলি স্টাফ, যে এখানে কমফোর্টেবল অ্যাটমসফিয়ার আছে, মিউজিকটা ঠান্ডা থাকে এবং ফ্রেন্ডলি স্টাফ মেম্বাররা অনেক ফ্রেন্ডলি। তারপরে অলসো আই লাইক দ্য ফুড অ্যান্ড আদার আইটেমস অন দ্য মেনু অ্যান্ড ইট ফিলস মোর পার্সোনাল, যে আমার ওখানকার খাবার এবং খাবারের সাথে মেনু অন্য আইটেমগুলো ভালো লাগে এবং ওভারঅল প্যাকেজটা আমার কাছে একটু পার্সোনাল লাগে, মনে হয় যে আই ক্যান কানেক্ট উইথ ইট। সো আমরা হচ্ছে অনেকগুলো আইডিয়াস দিয়েছি, এত বড়ই যে হইতে হবে তা না। আই থিঙ্ক যদি আমরা এই থার্ড সেন্টেন্সটা না দিতাম স্টিল ইট উড হ্যাভ বিন আ ফাইন আনসার, কিন্তু যখন বলতেছি তখন বলেই যাব, কেন থামবো। তারপর আমাদের সেকেন্ড কোয়েশ্চেন, ডু ইউ অফেন গো টু ক্যাফেস বাই ইউর সেলফ, যে আপনি কি ক্যাফেতে একা একা যান কিনা। Not very often. I usually go with friends because it's a good place to sit and talk for hours. But sometimes if I need to focus on studying or reading, I go alone since I find the background noise quite relaxing. তো এখানে বলেছে যে আপনি কি প্রায় সময় একা যান কিনা। এখানে আমরা কি বলেছি, আমরা কিন্তু একটা নোতে উত্তর দিয়েছি, না নট ভেরি অফেন, বেশিরভাগ সময় আমি একা যাই না। আই ইউজুয়ালি গো উইথ ফ্রেন্ডস বিকজ ইটস এ গুড প্লেস টু সিট অ্যান্ড টক ফর আওয়ার্স। আমি আমার ফ্রেন্ডদের সাথে যাই কারণ এখানে বসার জায়গা আছে এবং ভালো একটা বসার জায়গাতে বসে বসে ঘন্টাকে ঘন্টা সময় কাটানোর মতো জায়গা এটা। বাট সামটাইমস আই নিড টু ফোকাস অন স্টাডিং, এই যে বাট সামটাইমস কিছু সময় আমি যখন পড়াশোনায় ফোকাস করব অথবা কিছু পড়বো তখন আমি একা যাই, গো অ্যালোন সিন্স আই ফাইন্ড দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ কোয়াইট রিল্যাক্সিং, যে ব্যাকগ্রাউন্ডের যে নয়েজটা থাকতেছে ওইটা আমার কাছে রিল্যাক্সিং লাগে, আমি ওখানে পড়াশোনায় ফোকাস করতে পারতেছি, রিল্যাক্স করতে পারতেছি। সো তারপর হোয়াট ইউ থিঙ্ক হেল্পস টু মেক এ ক্যাফে ভেরি পপুলার, আপনার কি মনে হয় যে একটা ক্যাফেকে, একটা এই ধরনের কফি শপকে কি পপুলার করে, কি পপুলারিটি দেয়। তো দেখি, আই থিঙ্ক দ্য কোয়ালিটি অফ দ্য ক্যাফে ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমার মনে হয় যে কফির কোয়ালিটি সবচেয়ে ইম্পর্টেন্ট, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট দ্য ডিজাইন অ্যান্ড অ্যাটমসফিয়ার রিয়েলি ম্যাটার। Nowadays, people also enjoy cafes that are Instagram worthy, so decoration and lighting play a big role in attracting customers. এখানে আমরা অনেকগুলো আইডিয়াস দিয়েছি, আবারও বলছি পার্ট ওয়ানে যে এতগুলো আইডিয়াই দেওয়া লাগবে তা না, তবে যখন দিচ্ছি তখন কেন থামবো। তো আমরা কি কি বলতেছি, কোয়ালিটি অফ দ্য ক্যাফে ইম্পর্টেন্ট, ডিজাইন আর অ্যাটমসফিয়ার ইম্পর্টেন্ট এবং ইনস্টাগ্রাম ওয়ার্দি বলতে কি বোঝানো হয়, যে হচ্ছে ইনস্টাগ্রাম অথবা সোশ্যাল মিডিয়াতে আপলোড করা যাবে এরকম সুন্দর হয়। সো ডেকোরেশন আর লাইটিংও অনেক বড় একটা রোল প্লে করে। তো মানুষজন এখন ক্যাফেতে ডেকোরেশনের জন্যও যায়, এটাই আমরা তুলে ধরলাম। তারপরে আমাদের ফাইনাল কোয়েশ্চেন, why do some people prefer cafes that are part of large chains rather than small local cafes? আচ্ছা, এই জিনিসটা আমরা একটু বুঝি, হোয়াট ইজ মেন্ট বাই আ লার্জ চেইন। লার্জ চেইন মানে কি, অনেক বড় একটা চেইন। হ্যাঁ, অনেক বড় একটা চেইন, তবে এই চেইনটা ফিজিক্যাল যে চেইন ওইটার কথা বলতেছে না, এটা বোঝাচ্ছে যে ক্যাফেগুলো হচ্ছে সবচেয়ে বেশি পপুলার এবং অনেকগুলো ব্রাঞ্চ আছে, ওই সব ক্যাফে কেন বেশি মানুষ প্রিফার করে। যেমন যদি ঢাকায় এক্সাম্পল দিই, ঢাকার মধ্যে আমরা যারা আছি আমরা কিন্তু মোটামুটি ক্রিমসন কাপ অথবা নর্থ এন্ড প্রায় ঢাকার অনেকগুলো এলাকাতেই দেখতে পাই, ঠিক আছে। এদের হচ্ছে 10-20টা মতো ব্রাঞ্চ আছে। আপনি যদি ইন্টারন্যাশনালি দেখেন, ইন্টারন্যাশনালি হচ্ছে স্টারবাকস এমন একটা কফির দোকান যেটা মোটামুটি হচ্ছে অনেক পপুলার, আমরা যারা বাংলাদেশে আছি তারাও অনেক নাম জানি অথবা লোগো দেখলে চিনবো। তো মানুষ এগুলো কেন প্রিফার করে, ছোটোখাটো কফি শপ, যেমন আমার এলাকায় যেই কফি শপ আছে, লেটস সে কোনো একটা কফি শপ যেটা নতুন খুলছে, ওইখানে কেন মানুষ যাচ্ছে না, কেন মানুষ ওই ক্রিমজন অথবা স্টারবাকেই ভিড় করতেছে। সো লেটস সি দ্য আনসার, আমরা এখানে কি আনসার দিলাম। Probably because they trust the quality and consistency of large chains. So এখানে বলতেছে যে কোয়ালিটি এবং কনসিস্টেন্সি লার্জ চেইনসে বেশি থাকে। They know exactly what to expect, whether the taste of the drinks or the cleanliness. Also, big chains usually provide free Wi-Fi and comfortable seating, which can be very convenient. হ্যাঁ, এটা কিন্তু কথা সত্য
যখনই আমি কোনো নর্থ এন্ডে যাই আমি কিন্তু জানি যে হ্যাঁ ওইখানে একটা ফ্রি ওয়াইফাই আছে, তো আমি ওইটার সাথে কানেক্ট করলে আমি কিন্তু আমার কাজটি আগাইতে পারবো, অথবা ফোনে কানেক্টেড থাকতে পারবো, ল্যাপটপ নিয়ে গেলে ল্যাপটপে কাজ আগাইতে পারবো, যেটা কিনা সব ধরনের কফি শপ অথবা ক্যাফে থেকে এক্সপেক্ট করা যায় না, কি দেখি না। যদিও হ্যাঁ এখন অনেকেই আছে যে ছোটোখাটো শপেও দেয়, তাও এটা একটা পয়েন্ট তুলে ধরার মতো। এবং সবচেয়ে বড় বিষয়টা কি, যে দে নো এক্স্যাক্টলি হোয়াট টু এক্সপেক্ট, তাদের পরিচিতি আছে যে হ্যাঁ আমি জানি এখানে কি পাওয়া যাবে, আমি গেলেই ওটা পাচ্ছি। সো ফ্যামিলিয়ারিটি, এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। ওয়ান্স এগেন এখানেও দেখবেন যে অত বেশি আইডিয়াস নেই, একটা আইডিয়ার উপরে বিল্ড করছে। এই আইডিয়া একটার উপরে বিল্ড করা আর অত বেশি না থাকা, এটার ডিফারেন্সটা কি এটা আমরা একটু পরে দেখব, আমাদের পার্ট 3-এ এই আইডিয়াটা কাজে লাগবে। তো উইথ দিস আমাদের কিন্তু ফার্স্ট পার্টের সবগুলো কোয়েশ্চেন ডান। আমরা এখন চলে যাব আমাদের স্পিকিংয়ের সেকেন্ড পার্টে। তো এই হচ্ছে আমাদের স্পিকিংয়ের সেকেন্ড পার্টের ক্যামব্রিজ 19-এর কোয়েশ্চেন। বাট বিফোর উই মুভ অন টু দ্য কোয়েশ্চেন, আমরা একটু জেনারেল স্পিকিং পার্ট 2-এর কিছু ইনফরমেশন দেখে আসি। আচ্ছা, Yasir Mahmood, thank you very much for joining. If you buy an offline course from Mentors, do you get a free online course along with the offline one? Yes, আপনি কিন্তু আমাদের যে কোনো ধরনের অফলাইন কোর্স কিনলে আপনি আপনার ফ্রি অনলাইনে অনেকগুলো প্রি রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছেন সাথে। বাট অনলাইন কোর্স হচ্ছে আমাদের কিন্তু দুই রকম আছে, একটা হচ্ছে প্রি রেকর্ডেড এবং আরেকটা আছে অনলাইন ব্যাচ। আপনি অফলাইনে যদি ব্যাচে ভর্তি হন আপনি অফলাইনেই ক্লাসেস করবেন, বাট ইউ উইল গেট সাম অনলাইন ক্লাসেস। কিন্তু অনলাইনে আপনি যদি ভর্তি হন সেই ক্ষেত্রেও এই ক্লাসগুলো পাবেন, বাট একসাথে অনলাইনে আর অফলাইনে ক্লাস করতে পারবেন না। দ্য ব্যাচেস আর ডিফারেন্ট। হাউএভার whenever you are enrolling into a batch you will have a lot of material, যখন আমাদের অনলাইনে প্রি রেকর্ডেড ক্লাসগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে ফর ফ্রি। তো উইথ দ্যাট আমরা আগাই। স্পিকিং পার্ট 2, স্পিচ স্ল্যাশ মনোলগ, কিউ কার্ড স্ল্যাশ টাস্ক কার্ড। স্পিকিং পার্ট 2-কে হচ্ছে পরিচয়, স্পিকিং পার্ট 2 এর নাম হচ্ছে কিউ অথবা টাস্ক কার্ড। আমরা মোটামুটি এটাকে কিউ কার্ড হিসেবেই ধরে থাকি, আমরা সবাই কিউ কার্ড হিসেবে এটার সাথে পরিচিত। ইম্পর্টেন্ট থিং, দিস ইজ কনসিডার্ড টু বি দ্য হার্ডেস্ট পার্ট ইন আইএলটিএস স্পিকিং। আইএলটিএস স্পিকিংয়ের 3টা পার্টের মধ্যে স্পিকিং পার্ট 2 হচ্ছে সবচেয়ে হার্ড হিসেবে কনসিডার করা হয়। তো দেখা যাক, এখানে আপনার একটা স্পিচ, একটা ভাষণ অথবা একটা মোনোলগ আপনার ডেলিভার করতে হবে। বিফোর ইউ ডেলিভার you will have 1 minute preparation time to take notes and up to 2 minutes to talk about the topic. আমাদেরকে 1 মিনিট সময় দেওয়া হবে, ওই 1 মিনিটে আমরা কী নিয়ে কথা বলবো ওটা শর্টে আমরা কিছু নোটস নিতে পারি, এবং তারপরে আমাদেরকে আপ টু 2 মিনিট সময় দেওয়া হবে যে ওইটা নিয়ে কথা বলার জন্য। মাস্ট টক ফর অ্যাটলিস্ট 1 minute 30 seconds। আমরা কমপক্ষে আমাদের আপ টু 2 মিনিট দেওয়া হবে। অ্যাট দ্য 2 minute মার্ক আমাদেরকে এক্সামিনার ইন্টারাপ্ট করবে অথবা থামিয়ে দেবে। বাট আমরা যেটা করব, আমরা মিনিমাম অবশ্যই চেষ্টা করব 1 মিনিট 30 সেকেন্ড কথা বলার। ফলো এ মিন ম্যাক্স স্টাইল অফ নোট টেকিং। এটা কি একটু পরে বোঝাচ্ছি। মাস্ট হ্যাভ এ স্ট্রাকচার উইথ এ ইন্ট্রোডাকশন, বডি অ্যান্ড কনক্লুশন। আপনার স্পিচের অথবা মোনোলগের অবশ্যই একটা স্ট্রাকচার থাকতে হবে, যেখানে আপনার স্পিচে একটা ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন আছে। হোয়াট ইজ আ মিন ম্যাক্স স্টাইল অফ নোট টেকিং? আচ্ছা, মিন ম্যাক্স স্টাইল বলতে বোঝানো হচ্ছে যে মিনিমাম লিখে ম্যাক্সিমাম বলতে পারবেন, এই স্টাইলে নোট নেবেন। যেমন আপনি যখন নোটটা নিচ্ছেন এমনভাবে নোট নেবেন যে আপনি একটা ওয়ার্ড লিখে যেন ওই ওয়ার্ড থেকে আপনি কমপক্ষে একটা অথবা 2টা সেন্টেন্স জেনারেট করতে পারেন এইভাবে। সো আমরা মিন ম্যাক্স স্টাইলের নোট টেকিংটা একটু পরেই দেখব। এবার চলে আসি আমরা আমাদের ক্যামব্রিজ 19 টেস্ট 4-এ স্পিকিং পার্ট 2-তে কি আছে। হোয়াটস দ্য কোয়েশ্চেন? So, describe a place you visited that has beautiful views. You should say where this place is, when and why you visited it, what views you can see from this place, and explain why you think these views are so beautiful. তো আমাদেরকে একটা টপিক দিয়েছে। টপিকটা কি? টপিকটা হচ্ছে এমন একটি প্লেস ডিসক্রাইব করো যেখানে তুমি গেছো এবং অনেক সুন্দর ভিউজ আছে। হোয়াট ইজ ভিউজ? যে জায়গাটা দেখতে অনেক সুন্দর। আচ্ছা, সাথে আমাদের নিচে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, কোথায় ছিল, কখন অ্যান্ড কেন গেছিলাম, এবং ওইখান থেকে কী ধরনের ভিউ, কী ধরনের আমরা সৌন্দর্য দেখতে পেয়েছি। সো ইউ উইল হ্যাভ টু টক অ্যাবাউট দ্য টপিক ফর 1 to 2 minutes। এই যে 2 মিনিট, ইউ হ্যাভ 1 minute টু থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ গোয়িং টু সে। ইউ ক্যান মেক সাম নোটস ইফ ইউ উইশ। তো আমরা কিন্তু এটা অলরেডি দেখেছি, এটা আমাদের এক্সামিনারও আমাদেরকে বলে দেবে যে হ্যাঁ আমাদেরকে 1 মিনিট সময় দেওয়া হচ্ছে ফর টেকিং সাম নোটস। So far
এই পর্যন্ত আমরা যা যা শিখলাম এটা নিয়ে যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে, কি আপনারা যদি স্পিকিংয়ের আরও কোনো কিছু জানতে চান, অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আজকে কিন্তু আমি আপনাদের সবগুলো কমেন্টেরই রিপ্লাই দিব। যদিও শেষবার এটা বলার পর একটু ধরা খেয়েছিলাম, আশা করি আজকে আপনারা শান্ত থাকবেন। উইথ দ্যাট আমরা আগাই। সো এটা আমরা দেখলাম যে একটা মিন ম্যাক্স স্টাইলের নোট নিব। তো আমরা যখন 1 মিনিটের নোট নিচ্ছি, এখানে আমরা কি কি নোট নিতে পারি? ওয়েন ইউ আর টকিং অ্যাবাউট আ প্লেস দ্যাট উই হ্যাভ ভিজিটেড, আমাদের বাংলাদেশে যারা আমরা আছি মোটামুটি সবাই আমাদের একটা ট্যুরিস্ট স্পট যে এখানে আমরা যাই অথবা এখানে আমরা যাব, সেটা কি? সেটা হচ্ছে আমাদের জাতীয় কক্সবাজার। তো কক্সবাজার নিয়ে কথা বলতে যাচ্ছি। কক্সবাজার নিয়ে যদি আমি ছোট করে নোটস নিতাম 1 মিনিটে, আমার ওই টপিকের নোটসটা হয়তো কিছুটা এরকম, যেখানে আমি লিখতেছি যে হ্যাঁ আমি কক্সের পপুলারিটি নিয়ে লিখলাম, আমি লংগেস্ট বিচ লিখলাম, তারপর আমি গত বছর গেছি এটা লিখলাম, শীতকালে গেছিলাম, আমি হচ্ছে 4 দিন থাকছি, বাস জার্নিতে গেছি, বাস জার্নি 10 ঘন্টা লাগছে, বিচ দেখছি, পাহাড় দেখছি। আমি হচ্ছে বে কোন জায়গাটা? বে হচ্ছে আমাদের যে সমুদ্রটা, ওই সমুদ্র জায়গাটাকেই বে বলে, দ্য বে অফ বেঙ্গল। ওইখানে আমি সৌন্দর্য দেখতে পেয়েছিলাম সানসেটের সময়, হিমছড়ি ইনানি গেছি এবং খুবই পিসফুল ছিল। তো এগুলা কি? এগুলো হচ্ছে আমি এমনভাবে নোটস নিয়েছি যেন এই নোটসে আমি আমার স্পিচটাকে কভার করতে পারি, যে হ্যাঁ আমি এগুলো নিয়ে কথা বলবো। এক একটা নোট থেকে আমি কমপক্ষে একটা অথবা একটার অধিক সেন্টেন্স বলতে পারি, ঠিক আছে? সো আপনারা কিন্তু দেখতেছেন নোটসগুলো খুবই শর্টে লিখছি, যে হ্যাঁ আমি দেখলে বলতে পারতেছি আমি শীতকালে গেছিলাম, আই ওয়েন্ট দেয়ার ইন দ্য উইন্টার, আই স্টেড 4 days, আই ওয়েন্ট দেয়ার বাই আ বাস অ্যান্ড উইচ টুক মি 10 hours, এরকম ধরনের। সো উইথ দ্যাট আমরা আগাই, দেখি আমাদের স্যাম্পল আনসারটা। আবারও বলছি, যারা আজকে আমাদের সাথে লাইভে জয়েন করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। লাইভটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, এবং যদি এরকম এক্সপার্ট টিপস নিয়ে আপনি আপনার আইএলটিএস এর প্রিপারেশন নিতে চান, অবশ্যই আমাদের মেন্টরসের সাথে কানেক্টেড হয়ে যাবেন। আমাদের মেন্টরসে কিন্তু অনলাইন অফলাইন দুই জায়গাতেই সাপোর্ট দেওয়া হয়। সো mentorslearning.com অথবা mentors.com.bd। আচ্ছা, এই হচ্ছে আমাদের স্যাম্পল অ্যান্সার অফ দ্য পার্ট 2 কোয়েশ্চেন। আমরা চলেন দেখি পার্ট 2 তে আমরা কি বলছি এখানে। I would like to talk about Cox's a very famous tourist destination. এই যে very famous, তখন popularity বলছিলাম, in Bangladesh. It is known as the longest natural sea beach in the world and is one of the most beautiful places I have ever visited. এটা কি জানেন? এটাই হচ্ছে আমাদের ইন্ট্রো, যেটা তখন বললাম যে আমরা কিন্তু অবশ্যই একটা স্ট্রাকচার ফলো করবো। আমরা একটা ইন্ট্রো রাখবো, একটা বডি রাখবো, এবং আমরা একটা কনক্লুশন রাখবো, উপসংহার। তো দেখি, I visited Cox's last year during my winter vacation with family. We spent about 4 days there, which gave us plenty of time to relax and explore the surroundings. We traveled by bus from Dhaka, and the journey took almost 10 hours. So, এই যে বাস পাইলাম আমরা, 10 ঘন্টা লাগছিল, ঠিক আছে? তারপর উইন্টারে গেছিলাম, লাস্ট ইয়ার গেছিলাম, 4 days লাগছিল। এগুলো কি? এগুলো কিন্তু আমরা নোটস নিয়েছিলাম। ওই সব নোটস থেকে আমরা কিন্তু 2 থেকে 3টা সেন্টেন্স বানাইতে পারতেছি। It was quite long, but the excitement of the trip made it enjoyable. The views there were truly breathtaking. Breathtaking মানে কি? Breathtaking is a compliment, যে অনেক সুন্দর ভিউ ছিল। On one side, we could see the endless golden beach stretching for more than 100 kilometers, and on the other side, there were lush green hills. During the day, the water looked crystal blue under the bright sun, while in the evening, the sunset created magical colors, orange, pink, রিফ্লেক্টিং বিউটিফুলি অন দ্য বে অফ বেঙ্গল। তো আমরা কি দেখতেছি যে হ্যাঁ দিনের বেলা আমাদের সমুদ্রটা একেবারে নীল ছিল, কিন্তু যখন সানসেট সময় চলে আসলো, সানসেটের সময় কিন্তু আমরা অনেক কালারফুল একটা বে দেখতে পারি, ঠিক আছে? যেখানে আমরা দেখতে পাচ্ছি অরেঞ্জ, পিঙ্ক, পার্পল অন দ্য বে অফ বেঙ্গল। তারপরে আমরা চলে আসবো পরের সেন্টেন্সে। অ্যাপার্ট ফ্রম দ্য বিচ ইটসেলফ, উই অলসো ভিজিটেড নিয়ার বাই স্পটস লাইক হিমছড়ি অ্যান্ড ইনানি। আমরা হিমছড়ি অ্যান্ড ইনানিতেও গিয়েছিলাম, which were less crowded but equally stunning. The fresh sea beach and the sound of waves, the wide open horizon gave me deep sense of peace and freedom. আমাকে অনেক শান্তি দিছে এবং ইট গেভ মি আ সেন্স অফ ফ্রিডম, যে হ্যাঁ আমি যে ফ্রি, এটার একটা সেন্স দিছে। অ্যান্ড হ্যাঁ এটা হয় যখনই আপনি দেখবেন যে দূরে কোথাও ঘুরতে যাচ্ছেন, নিজেকে অনেক ফাঁকা ফাঁকা লাগে, ফ্রি লাগে। ওভারঅল এটাই কি, এইখান থেকে এই পর্যন্ত এই পুরোটা কিন্তু ছিল আমাদের মেইন বডি, যেখানে আমরা ডিটেলসে পুরো ঘটনাটা বলেছি।
তারপরে যখন ওভারঅল বলতেছে, ওভারঅল অথবা ইন কনক্লুশন এই ধরনের কথা আমরা কখন বলি? যখন আমরা কনক্লুড করতে চাই যে হ্যাঁ এখন আমরা উপসংহার আনবো আমার কথা প্রায় শেষের দিকে। তো ওভারঅল আই বিলিভ কক্সবাজার ইজ বিউটিফুল বিকজ অফ ইটস ন্যাচারাল কম্বিনেশন অফ সি, স্যান্ড অ্যান্ড হিলস. It is a place where you can forget all your worries and feel very close to the nature. That's why it remains one of my favorite destinations. এখানে একটা জিনিস একটু মাথায় রাখবেন, এটা আমরা লাস্ট ক্লাসে যারা এসের দেখে এসেছি তারা খুব ভালো করেই জানি, কোনো ধরনের কনক্লুশনে আমরা নতুন কিছু দিব না। কনক্লুশন ইজ অলওয়েজ সাপোজ টু বি যে যা বলে এসেছেন ওইটাই একটু ঘুরায় ফিরে শর্ট করে আপনি বলে দিচ্ছেন। সো এখানেও দেখবেন যে কনক্লুশনে আমাদের নতুন কোনো আইটেম নেই, জাস্ট আমরা কনক্লুড করেছি যে ইয়েস দ্যাটস ওয়াই ইট রিমেন্স ওয়ান অফ মাই ফেভারিট ডেস্টিনেশন, যে আমার কক্সবাজার কেন ভালো লাগে অফ দ্য ভিউজ। কারণ আমাদের অরিজিনাল কোয়েশ্চেনটা কিন্তু এটা নিয়েই ছিল যে এমন একটি জায়গা যেখানকার ভিউজগুলো অনেক সুন্দর, যে আমার সাইট সিইং করার মতো, দেখার মতো দৃশ্যগুলো অনেক অনেক বেশি সুন্দর। সো আমরা এখানে ইজিলি কক্সবাজারের একটা এক্সাম্পল দিয়ে আগাতে পারতেছি। উইথ দিস আমরা চলে আসবো হচ্ছে পার্ট 3-তে। সো বিফোর উই লুক ইনটু দ্য কোয়েশ্চেন্স অফ পার্ট 3, আমরা কি করব? আমরা জেনারেল পার্ট 3 এর কিছু ইনফরমেশন দেখব। সো পার্ট 3 এর ইনফরমেশন, স্পিকিং পার্ট 3। স্পিকিং পার্ট 3 এর একটি নাম আছে, নামটি কি? নামটি হচ্ছে ফলো আপ। এটাকে ফলো আপ কেন বলা হয়? কারণ স্পিকিং পার্ট 3 এর যে কোয়েশ্চেনগুলো থাকে এই কোয়েশ্চেনগুলো হচ্ছে আপনার কিউ কার্ডের টপিকের সাথে রিলেটেড হয়, ডিরেক্টলি টপিকের উপরে হয় না, তবে টপিকের সাথে কিছু কানেকশন থাকে। সো এখানকার কোয়েশ্চেনগুলো হয় হচ্ছে ডিসকাশন বেসড, কিছুটা ফিলোসফিক্যাল, কিছুটা অপিনিয়নেটিভ, ঠিক আছে? এই কোয়েশ্চেনগুলো একটু বড় হয়, একটু ভাবতে হয়, একটু ভাবায়, এই ধরনের কোয়েশ্চেন। এই পার্টে আমরা দেখতে পারবো যে আমাদের 5 থেকে 7টা কোয়েশ্চেন থাকবে। ওয়ান্স এগেন শর্ট আর আনকমিউনিটিভ আনসার এখানেও আমরা দিতে পারবো না। আমাদের এখানে অবশ্যই আমাদের 4 থেকে 6টা সেন্টেন্সে উত্তর করা লাগবে। সো এখানে কিন্তু আমাদের কোয়েশ্চেনের উত্তরটা একটু লম্বা হয়ে যাচ্ছে, একটু আমাদের আইডিয়া জেনারেট করে বলা লাগবে। ওয়ান্স এগেন আমরা কিন্তু লাইভের প্রায় শেষের দিকে চলে আসতেছি, আমাদের কন্টেন্টও শেষের দিকে। সো আপনাদের যদি কোয়েশ্চেন থাকে অবশ্যই এখন করবেন। আজকে হয়তো বা লাইভের শেষে কোয়েশ্চেন নেওয়ার মতো সময় নাও হতে পারে। সো আগে দেখি যদিও। এক্সটেন্ড আনসার্স ইউজিং এক্সাম্পলস, ডিসক্রিপশনস অ্যান্ড আইডিয়াস। আমরা আমাদের সেমভাবে পার্ট 1-এর মতো এখানেও বিভিন্ন ধরনের কম্বিনেশন ইউজ করে, বিভিন্ন আইডিয়ার কম্বিনেশন ইউজ করে আমরা আনসারগুলোকে বড় করব। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবেন। নাও দিস ইজ ওয়্যার ইউ ইনক্রিজ ইউর স্কোর। আমাদের পার্ট 3-তে উই উইল ইউজ সামথিং নোন অ্যাজ দ্য ল অফ 2. Talk about 2 different ideas to answer the question. What is the law of 2? The law of 2 is a law that states you talk about at least 2 different points to answer each of the question. These points can be either on one side or these can contrast each other. আপনি যখনই এই পার্ট 3 এর কোয়েশ্চেনগুলোকে উত্তর করবেন আপনি অবশ্যই 2টা সেপারেট ডিস্টিংক্ট আইডিয়াস জেনারেট করবেন। সো যখনই 2টা করে আইডিয়া জেনারেট করবেন তখন আপনার আনসারসগুলো যথেষ্ট হবে। রিমেম্বার, একটা থেকে 2টা আইডিয়া জেনারেট করতে অত বেশি সময় লাগে না, 2টা থেকে 3টা করতে যতক্ষণ লাগে, ঠিক আছে? সো একটা আইডিয়া মাথায় আসলে দেখবেন যে 2টা চলেই আসে, কিন্তু 3টা অথবা 4টা আইডিয়া জেনারেট করতে যতক্ষণ সময় লাগে ওটা অনেক বেশি। এবং আমরা 3টা অথবা 4টা আইডিয়া বলতে গেলে যতক্ষণ সময় লাগবে ওইটাও অনেক বেশি, ওইটা দরকার হয় না। 2 আইডিয়া ইজ দ্য পারফেক্ট নাম্বার টু স্পিক ইন পার্ট 3। এবার আমরা আসবো আরেকটা বিষয়, এটাও হচ্ছে স্ট্রাকচারের মতো, যে অলওয়েজ রিফার ব্যাক টু দ্য অরিজিনাল কোয়েশ্চেন অ্যাট দ্য এন্ড অফ ইচ আনসার। এই সেকশনে এসে আমাদের আনসারগুলো কিন্তু অনেক লম্বা হয়ে যায়। ঠিক আমরা আমাদের পার্ট 2-তে যেরকম দেখেছিলাম যে একটা করে কনক্লুশন দেওয়া লাগে, এখানে আপনার কোয়েশ্চেনে কনক্লুশন দেওয়া লাগবে তা না, তবে যদি বেশি লম্বা হয়ে যায় অথবা ইন জেনারেল লম্বা হয়েই যাবে অবশ্যই প্রত্যেকটা কোয়েশ্চেনের শেষে ওই কোয়েশ্চেনটাকে আরেকবার আনসার করবেন আনসারের শেষে। এই জিনিসটাকে এভাবে করবো, এটা আমরা একটা এক্সাম্পল দেখলেই ক্লিয়ার হয়ে যাব। সো উইথ দ্যাট আমরা চলে যাই একটা এক্সাম্পলে। আবারও বলছি, আজকে যারা আমাদের সাথে জয়েন করেছেন অবশ্যই কমেন্ট করবেন, কারণ এখন আমাদের হাতে আর বেশিক্ষণ সময় নেই। আমি আপনাদের কমেন্টগুলো পড়তে যাচ্ছি, যে দেখি দ্য বিউটি ইন্ডাস্ট্রি। সো আমাদের প্রথম যেই টপিকটা ছিল পার্ট 3-এর,
ছিল হচ্ছে বিউটি ইন্ডাস্ট্রি। এখান থেকে আমাদের 3টা কোয়েশ্চেন এসেছে। ডু ইউ এগ্রি দ্যাট মোস্ট বিউটি প্রোডাক্টস আর এ ওয়েস্ট অফ মানি? আপনার কি মনে হয় যে বেশিরভাগ বিউটি প্রোডাক্ট অথবা বিউটি প্রোডাক্ট বলতে কসমেটিক্স, ঠিক আছে, এগুলো কি টাকার ওয়েস্ট? হাউ ডাজ দ্য বিউটি ইন্ডাস্ট্রি অ্যাডভার্টাইজ ইটস প্রোডাক্টস সো সাকসেসফুলি? হোয়াট ডু থিঙ্ক অফ দ্য ভিউ দ্যাট বিউটি প্রোডাক্টস শুড নট বি অ্যাডভার্টাইজড টু চিলড্রেন? 3টা কোয়েশ্চেন, লেটস সি। ডু ইউ এগ্রি দ্যাট বিউটি প্রোডাক্টস আর ওয়েস্ট অফ মানি? আপনার কি মনে হয় যে বিউটি প্রোডাক্টস কি ওয়েস্ট অফ মানি? আপনারা কিন্তু আপনাদের পার্সোনাল অপিনিয়নটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি দেখতে চাই যে কয়জন মনে করে কসমেটিক হচ্ছে টাকা নষ্ট করা। দেখি। অবশ্য এই কোয়েশ্চেনটাতে কেন জানি মনে হচ্ছে যে আমাদের আজকে মেল আর ফিমেল ভিউয়ারদের মধ্যে মারামারি লেগে যেতে পারে। মারামারি করবেন না, ভদ্রভাবে কমেন্ট করবেন। আচ্ছা, তো দেখি, লেটস সি দ্য আনসার। আই উড নট সে দে আর আ কমপ্লিট ওয়েস্ট। অন ওয়ান হ্যান্ড, এক হাতে, basic skincare products like moisturizers and sunscreen are useful because they protect our health and improve confidence. তো বেসিক যে স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো আছে লাইক ময়েশ্চারাইজার, ঠিক আছে, ময়েশ্চারাইজার অথবা সানস্ক্রিন, যেখানে হচ্ছে লোশন অথবা সানস্ক্রিন যেটা হচ্ছে আমাদের সান থেকে প্রোটেক্ট করতেছে, এগুলো কি, এটা হচ্ছে আমাদের কনফিডেন্স ইমপ্রুভ করে, সাথে সাথে আমাদের হেলথও ইমপ্রুভ করে। সো দিস আর নেসেসিটিস, একটা হাতে আমরা এটা বললাম। অন দি আদার হ্যান্ড, luxury products that are often overpriced and mainly focus on branding so that in sense they can be considered a waste of money. লাক্সারি প্রোডাক্ট যেগুলো, ওগুলা বেশিরভাগ সময় দাম বেশি থাকে এবং মেইনলি তারা কাজের থেকে মেইনলি ব্র্যান্ডিংয়ের দিকে ফোকাস করে। তো এই ধরনের প্রোডাক্টগুলো কি, এই ধরনের প্রোডাক্টগুলোই হচ্ছে আমাদের ওয়েস্ট অফ মানি। তো এখানে যদি দেখবেন, এখানে অন দ্য ওয়ান হ্যান্ড সে একটা ভালো কথা বলেছে, অন দ্য আদার হ্যান্ড সে একটা খারাপ কথা বলেছে। সো এটা কি, এটা কিন্তু আমাদের এই যে আমরা একটা মাত্র দেখে আসলাম দ্য ল অফ টু, এটা কিন্তু ডিরেক্টলি আমাদের ল অফ টুটাকে তুলে ধরতেছে, যে আমরা দুইটা ডিস্টিংক্ট আইডিয়াস নিয়ে কথা বলেছি। সো দ্য ল অফ টু, আমরা এইভাবে আইডিয়াসগুলোকে তুলে ধরবো এবং আমরা চেষ্টা করবো কি 4 থেকে 6টা সেন্টেন্সে উত্তরগুলো দেওয়ার। মোহাম্মদ খাইরুল কমেন্ট করেছেন, প্লিজ গিভ আস অ্যান এক্সাম্পল অফ দ্য ল অফ টু। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস কমেন্ট। আমরা কিন্তু এখানে যে কয়টা এক্সাম্পল দেখতেছি সবগুলোই হচ্ছে দিস আর দ্য এক্সাম্পলস অফ ল অফ টু, ঠিক আছে। এই প্রত্যেকটা আনসারই ল অফ টু ফলো করে। কীভাবে করে দেখবো আমরা। হাউ ডাজ দ্য বিউটি ইন্ডাস্ট্রি অ্যাডভার্টাইজ ইটস প্রোডাক্টস সো সাকসেসফুলি? আচ্ছা, বিফোর আই মুভ অন, আল পারভেজ স্যার আপনি অনেকগুলো কমেন্ট করেছেন। আনফর্চুনেটলি আপনার এই কমেন্টের রিপ্লাই আমি আজকে দিতে পারতেছি না, বাট আপনি অবশ্যই যদি মেন্টরসের সাথে কানেক্ট হতে চান আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন। আমি কিন্তু মেন্টরসের সাথেই আছি, আমাকে মেন্টরসে পেয়ে যাবেন। হাউ ডাজ দ্য বিউটি ইন্ডাস্ট্রি অ্যাডভার্টাইজ ইস প্রোডাক্ট সো সাকসেসফুলি? বিউটি ইন্ডাস্ট্রি কীভাবে তাদের নিজস্ব প্রোডাক্টগুলোকে প্রমোট করতেছে, অ্যাডভার্টাইজ করতেছে, দেখি। আই থিঙ্ক দেয়ার 2 মেইন স্ট্র্যাটেজিস। once again the law of two. First, companies use celebrities and influence celebrityদের দিয়ে which makes people trust and desire the products. যে মানুষজন সেলিব্রিটিকে যখন দেখতেছে তখন ট্রাস্ট করতেছে। সেকেন্ড, they often use emotional marketing suggesting that beauty products can boost confidence or even happiness, which is very persuasive. So once again এখানে কিন্তু ল অফ টুটা কীভাবে আছে, যে দুইটা ডিস্টিংক্ট আইডিয়াস আমরা বলেছি। প্রথমে আইডিয়া দিয়েছি যে ইনফ্লুয়েন্সার এবং সেলিব্রিটিসরা তারা হচ্ছে প্রমোট করতেছে, তো তাদের যে ফ্যামিলিয়ার ফেসটা আছে যেটার সাথে আমরা পরিচিত সেটা তারা বেচতেছে। সেকেন্ডলি, ইমোশনাল মার্কেটিং, যে মার্কেটিংটা মাঝে মাঝে আমাদের ইগো অথবা কনফিডেন্স অথবা হ্যাপিনেস এইগুলোকে টার্গেট করে। যে ধরনের মার্কেটিংটা খুবই পারসুয়েসিভ মানে কি? পারসুয়েসিভ মানে হচ্ছে যে আমাদেরকে খুবই মানাইতে পারে, ইনফ্লুয়েন্স করতে পারে, খুবই কাজ করে মার্কেটিংটা, ঠিক আছে। হোয়াট ডু ইউ থিঙ্ক অফ দ্য ভিউ দ্যাট বিউটি প্রোডাক্ট শুড নট বি অ্যাডভার্টাইজড টু চিলড্রেন? যে এই ভিউটা নিয়ে আপনি কি মনে করতেছেন যে বিউটি প্রোডাক্ট বাচ্চাদের কাছে অ্যাডভার্টাইজ করা উচিত না? আই কমপ্লিটলি অ্যাগ্রি ফর 2 রিজনস। ওয়ান্স অ্যাগেন এই যে দ্য ল অফ টু, এখানে মোটামুটি প্রত্যেকটা এক্সাম্পল না অনেক ডিরেক্টলি ল অফ টুকে আমরা ফলো করে, বাট সবসময় যে এরকম ডিরেক্টলি হইতে হবে তা না, ইনডিরেক্টভাবেও কিন্তু ল অফ টু ফলো করা যায়। ওইটা আমরা এর পরে এক্সাম্পলগুলোতেই দেখবো। এখন এটা শেষ করি আগে। Firstly, children are too young to understand the marketing and ads make them feel insecure about their looks.
চিলড্রেন আর টু ইয়াং, যে আসলে বাচ্চারা কিন্তু বুঝে না, বাচ্চাদের মধ্যে এই বুঝটা নাই যে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা সত্য কোনটা মিথ্যে। সো তারা কিন্তু মার্কেটিংয়ের প্রতি অনেক বেশি ভালনারেবল থাকে, যে অল্প একটু মার্কেটিং দেখলেই তারা মোটামুটি ওইটাকেই বিশ্বাস করে নেয়। Secondly, it could encourage materialism and make kids believe that beauty is more important than qualities like kindness or intelligence. যে সেকেন্ড যে জিনিসটা, এটা কিন্তু ম্যাটেরিয়ালিজম বাচ্চাদের মধ্যে তৈরি করে দিতে পারে, যেখানে কিন্তু বাচ্চারা কি মনে করতেছে যে দেখতে সুন্দর হওয়াটা হচ্ছে কাইন্ডনেস অথবা ইন্টেলিজেন্স এই ধরনের ফ্যাক্টরি থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা কিন্তু অবশ্যই না। অবশ্যই কি বেশি ইম্পর্টেন্ট? কাইন্ডনেস। আমাদের সবার কিন্তু সবসময় অবশ্যই কাইন্ড হইতে হবে, উই হ্যাভ টু কাইন্ড টু বি ওয়ান অ্যানাদার, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের টোটাল 3টা কোয়েশ্চেনের 3টা স্যাম্পল আনসার দ্যাট ডিরেক্টলি ফলো দ্য ল অফ টু, যেখানে আমরা 2টো করে আইডিয়াস তুলে ধরতেছি। আমরা এখন কিছু স্যাম্পল দেখবো যেগুলো কিনা একটু ইনডিরেক্টলি ফলো করে। সো দেখি, আমাদের টপিক কিন্তু একটা ছিল না, ছিল 2টো। বিউটি অ্যান্ড কালচার ওয়াজ আওয়ার সেকেন্ড টপিক, এবং এখান থেকে কিছু কোয়েশ্চেন আছে। এই কোয়েশ্চেনগুলোই হচ্ছে আমাদের এখানে চলে এসেছে, দ্য বিউটি অ্যান্ড কালচার। তো তখন চলেন দেখি, why do many people equate youth with beauty? It is probably because youth is often linked to health, energy, and smooth skin. And besides, most of the media and fashion industries focus on young models, so society almost automatically connects beauty with being young. আচ্ছা, এখানে হচ্ছে বলতেছে যে মানুষ বিউটির সাথে, সৌন্দর্যের সাথে কেন ইয়াং হওয়াটা, ঠিক আছে, যে জোয়ান হওয়াটা, এটা কেন কানেক্ট করে। তো আমরা কিন্তু এখানে 2টা আইটেম দিয়েছি, মানে 2টা আইডিয়াস দিয়েছি। আমরা দিয়েছি যে বিউটি ইজ অফেন ইউথ ইজ লিঙ্কড উইথ হেলথ, এনার্জি অ্যান্ড স্মুথ স্কিন, যে স্কিনটা যে স্মুথ ওইটার সাথে আমরা বিউটি অথবা আমরা ইউথকে রিলেট করি, যে হ্যাঁ ওটার সাথে জোয়ান হওয়াকে রিলেট করি। অ্যান্ড বিসাইডস মোস্ট মিডিয়া ফ্যাশন ইন্ডাস্ট্রিজ ফোকাস অন ইয়াং মডেলস, যে মিডিয়া এবং ফ্যাশন ইন্ডাস্ট্রি তারা হচ্ছে ইয়াং মডেলসদের দিকে ফোকাস করে। সো ওয়ান্স এগেন এখানে কিন্তু আমরা 2টা আইডিয়াস ধরে তুলতেছি, কিন্তু ডিরেক্টলি আমরা বলতেছি না যে হ্যাঁ দেয়ার আর 2 আইডিয়াস। এটা কি, এটা হচ্ছে একটু মোর সাটল, যে ডিরেক্টলি তুলে ধরতেছি না। নাও দ্য ল অফ টু ইজ ইন অ্যাকশন, কিন্তু আমরা ডিরেক্টলি ওটাকে অ্যাড্রেস করতেছি না। সো সোসাইটি অলমোস্ট কানেক্টস দ্য বিউটি উইথ বিইং ইয়াং। আচ্ছা, সো সোসাইটি অলমোস্ট অটোমেটিকলি কানেক্টস বিউটি উইথ বিইং ইয়াং। এই যে এই সোয়ের যে পার্টটা, এই পার্টটা কি জানেন, এই পার্টটাই কিন্তু আমাদের কোয়েশ্চেনটাকে আরেকবার অ্যান্সার করেছে। ঠিক আমরা এখানে যেরকম দেখেছিলাম না, যে অলওয়েজ রিফার ব্যাক টু দ্য অরিজিনাল কোয়েশ্চেন অ্যাট দ্য এন্ড অফ ইচ আনসার, এটাই কিন্তু আমাদের সেই রিফার ব্যাকিং, যে আমরা রিফার ব্যাক করতেছি, আমরা কোয়েশ্চেনটাকে আরেকবার অ্যান্সার করতেছি শেষে এসে, যা কনক্লুসিভ পার্ট। উইথ দ্যাট আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। Do you think that being beautiful could affect a person's success in life? Yes, it can. দেখেছেন, আমরা প্রথমেই ডিরেক্টলি আনসার করেছি যে হ্যাঁ এটা করতে পারে। Attractive people often make a strong first impression which is useful in situations like job interviews. যারা বিউটিফুল এবং অ্যাট্রাকটিভ তারা কিন্তু ফার্স্ট ইমপ্রেশনটা অনেক ভালো রাখতে পারে, যেটা কিনা জব ইন্টারভিউতে মাঝে মাঝে কাজে লাগে। অলসো ইন ইন্ডাস্ট্রিজ সাচ এস এন্টারটেইনমেন্ট অর ফ্যাশন, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ক্যান ডিরেক্টলি ওপেন ডোরস টু মোর অপরচুনিটিস। এই যে ফ্যাশন অথবা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি, এই 2টা ইন্ডাস্ট্রিতে কিন্তু ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, আপনি দেখতে সুন্দর কিনা, এইটার কারণে কিন্তু আপনার অনেক অনেক অপরচুনিটি চলে আসতে পারে। ওয়ান্স এগেন আমরা 2টা কথা বলতেছি, জব ইন্টারভিউস অ্যান্ড ইন্ডাস্ট্রি। অফকোর্স ইন দ্য লং রান পার্সোনাল কোয়ালিটিস বিকাম মাচ মোর ইম্পর্টেন্ট, বাট শেষে আমরা কি বললাম যে না, ইন দ্য লং রান যদি লং টাইম আপনি কোথাও সার্ভাইভ করতে যান, আপনার পার্সোনাল কোয়ালিটি, আপনি কি স্মার্ট কিনা, আপনি কি কাইন্ড কিনা, আপনি কি সবার সাথে মিলিয়ে চলতে পারেন কিনা, এই ধরনের কোয়ালিটিগুলোই কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। সো লাস্ট কোয়েশ্চেনটা সবাই আমরা ছোট করে দেখি, ওয়াই মাইট সোসাইটিস আইডিয়াস অ্যাবাউট দ্য বিউটি চেঞ্জ ওভার টাইম, যে বিউটি নিয়ে মানুষের যে আইডিয়াটা, সোসাইটির যে আইডিয়াটা, এটা কেন সময়ের সাথে বদলে যায়। আই থিঙ্ক ইটস এ মিক্স অফ কালচারাল শিফটস অ্যান্ড মিডিয়া ইনফ্লুয়েন্স। ফর এক্সাম্পল, প্রথমেই আমরা বলে দিচ্ছি যে মিডিয়া শিফট এবং কালচারাল শিফট এবং মিডিয়া ইনফ্লুয়েন্স। ফর এক্সাম্পল, আমরা এখন এক্সাম্পল দিব, ইন দ্য পাস্ট এ ফুলার বডি ওয়াজ কনসিডার্ড অ্যাট্রাকটিভ বিকজ ইট সিম্বলাইজড ওয়েলথ, বাট টুডে স্লিমনেস ইজ মোর ভ্যালুড। যে পাস্টে একটা ফুলার বডি মানে হচ্ছে মোটামুটি মোটা হওয়া, ভুঁড়ি থাকাকে কী করা হতো, অ্যাট্রাকটিভ ধরা হতো। কারণ কি, ওটা ইট সিম্বলাইজড ওয়েলথ, যে হ্যাঁ সে একজন ধনী ব্যক্তি এই হিসাবে দেখা হতো। কিন্তু এখন আমাদের চিকন হওয়া, স্লিমনেসটাকেই বেশি ভ্যালু দেওয়া হয়।
Social media also plays a big role in constantly reshaping what people consider beautiful. সোশ্যাল মিডিয়া কি করে? সোশ্যাল মিডিয়া তো হচ্ছে আমাদের কনস্ট্যান্টলি আসলে কোন জিনিসটা বিউটিফুল এই জিনিসটা চেঞ্জ হইতে থাকে। এভরি আদার ডে ইউ উইল সি আ নিউ ট্রেন্ড, রাইট? যে হ্যাঁ এইটা ট্রেন্ডিং আছে, ওইটা ট্রেন্ডিং আছে। সো সোশ্যাল মিডিয়ার কারণেও আমাদের বিউটিটা চেঞ্জ হয়। ওয়ান্স অ্যাগেন দুইটা আমরা আইডিয়াস জেনারেট করে বলতেছি। সো এই ছিল আমাদের আজকে স্পিকিং ক্লাস। আমরা মোটামুটি স্পিকিং অনেক কিছু দেখলাম। ক্যামব্রিজ 19-এর স্পিকিংয়ের টেস্ট 4-এর অনেকগুলো আমরা স্যাম্পলস দেখলাম। সো স্পিকিংয়ের 3টা পার্ট কী আসবে, কী হতে যাচ্ছে, কি আসবে এবং আমরা কিভাবে ওটাকে ট্যাকেল করব, এবং সাথে দেখলাম ফ্লুয়েন্সি রিলেটেড কিছু ইনসাইড ইনফরমেশন, ফ্লুয়েন্সি কীভাবে আনতে হয় এবং সাথে আরও কিছু মাস্টার টিপস ছিল। সো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আমরা আজকে সময় নিয়েছি ভালো। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে খুব দ্রুত করে ফেলুন। আজকে প্রশ্নের জন্য বেশিক্ষণ সময় দিব না। আগামী 1 মিনিটের ভিতরে যদি কোনো কোয়েশ্চেন পাই আমি ওইটা চেষ্টা করব সলভ করার। আদার দ্যান দ্যাট আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা কিন্তু আজকে স্পিকিং একেবারে পুরো সলভ করে দিয়েছি, যে কোনো কিছু আমাদের বাকি নাই। উইথ দ্যাট আমাদের আজকের ক্লাসের সাথে ক্যামব্রিজ 19-এর টেস্ট 4 পুরোটা কমপ্লিট হয়ে গেল। আমরা ক্যামব্রিজ 19-এর রিডিং দেখলাম, আমরা ক্যামব্রিজ 19-এর রাইটিং দুটো দেখলাম এবং আজকে আমরা স্পিকিংও দেখলাম। সো ক্যামব্রিজ 19 টেস্ট 4-এর সাথে আমাদের ক্যামব্রিজ 19 এন্টায়ারলি কমপ্লিট হয়ে গেছে। যারা আছেন এখানে যে প্রিভিয়াস লাইভগুলো দেখেন নাই, অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব পেজ থেকে আমাদের প্রিভিয়াসলি যেই লাইভগুলো হয়েছে ওগুলো দেখে আসতে পারেন। আমরা কিন্তু পুরো ক্যামব্রিজ 19 সলভ করে এসেছি। সো আমি একটু দেখতেছি যে আমাদের কেউ কোনো প্রশ্ন করেছেন কি না। আপনাদের মধ্যে দেখছি না যে কেউ কোনো প্রশ্ন করেছেন। সো যারা আছেন শেষ পর্যন্ত আমি সবার কাছে অনেক ধন্য, যে থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং আনটিল দি এন্ড। যদি আজকের লাইভটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, এবং আমাদের মেন্টরসের সাথে যদি কানেক্টেড হতে চান আপনার নিকটস্থ যে কোনো ব্রাঞ্চে চলে যাবেন, অথবা আপনি mentorslearning.com এখান থেকেও আমাদের সাথে কানেক্ট হতে পারেন। উইথ দ্যাট আমাদের আজকের লাইভ এই পর্যন্তই। সবার সাথে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ সামনে কোনো একটা লাইভে দেখা হবে আপনাদের সাথে।